অনেকেই কিন্তু বাড়িতে মৃতদেহ রাখে। আমাদের হিন্দু মতে দেহকে পোড়ানোর রীতি রয়েছে, তাই অনেক বাড়িতেই কিন্তু সেই দেহকে পুড়িয়ে সেখানে স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির করে রাখা হয় এবং নিয়মিত সেখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। কিন্তু আজকে আপনাদের এমন একটা ঘটনা বলবো যে বাড়িতে মৃতদেহ পোড়ানোর পরে, সেখানে সমাধি করার পরে সেই বাড়িতে যে কি কি ঘটনা ঘটেছিল আপনারা কিন্তু সবাই শুনে চমকে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মল্লিকা, আমি আছি তোমাদের সাথে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ঘটনা। এই ঘটনাটা ঘটেছে অশোকনগরের একটি জায়গাতে এবং ঘটনাটা পাঠিয়েছে আমাকে প্রদীপ্ত। প্রদীপ্তর ছোট দাদু যখন মারা যায়, ছোট দাদু কথাটা এই কারণে বলছি কারণ প্রদীপ্তদের দাদু বলতে ঠাকুরদা, প্রদীপ্তদের যে বাড়ি সেই বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এবং চারিপাশে পাঁচিল দেওয়া, আর সেই পাঁচিলের মধ্যে কিন্তু 3টে বাড়ি রয়েছে। একটা হচ্ছে প্রদীপ্তদের, অর্থাৎ প্রদীপ্তর দাদু হচ্ছে ঠাকুরদা হচ্ছে মেজো, আরেকজন বড় ঠাকুরদা রয়েছে আর ছোট ঠাকুরদা যিনি মারা গেছেন। প্রদীপ্ত কিছু ঘটনা বলল দাদুর সম্পর্কে, যেটা হয়তো শুনলে আপনাদের কিছু বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা হলো, ছোট দাদু মানুষটা ভালোই ছিল কিন্তু একটু খিটখিটে স্বভাবের। যেমন ধরুন, ওই যে আগে বলেছি ওদের বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, 3টে বড় বড় বাড়ি রয়েছে এবং তাদের নিজস্ব উঠোন রয়েছে, রাস্তা রয়েছে, একটু জমি জমা রয়েছে ফাঁকা। মোটামুটি অনেকটা জায়গা জুড়ে তাদের 3টে বাড়ি অবস্থান করছে। 3টে বাড়িরও ছেলে মেয়ে রয়েছে, নাতি নাতনিরা রয়েছে, আর বিশেষ করে পাড়ায় যেসব ছেলেপেলেরা আছে তারাও কিন্তু এই বাড়িতে খেলতে আসতো। মোটামুটি বাড়িটা পুরো জমকালো থাকতো সব সময়, কারণ বাচ্চা কাচ্চা খেলছে, বিকেলবেলা সারাটা বিকেল ধরে খেলছে, একটা আওয়াজ তো হয়। কিন্তু বাড়িতে যখন বাচ্চা কাচ্চা খেলাধুলো করতো সেগুলো কিন্তু ছোট দাদুর পছন্দ হতো না, যে কেন চেঁচামেচি করছিস, নিজের নিজের বাড়ি যা। কেউ কিছু বললে শুনতো না, ওনার কথা বাড়ি সবসময় শান্তশিষ্ট থাকবে। কিন্তু একটা বাড়িতে যেখানে এতজন মানুষ বসবাস করে, আর সব থেকে বড় কথা যেখানে অনেকজন শিশু রয়েছে, সেখানে কি আর শান্ত থাকা সম্ভব? কখনোই সম্ভব না। তারা কি আর বুঝবে যে আমাকে শান্ত থাকতে হবে, না হলে ছোট দাদু বকাবকি করবে? নিশ্চয়ই না। ছোট দাদুরও কিন্তু নিজস্ব নাতি নাতনিরা ছিল, তারাও যদি কখনো দুষ্টুমি করত সেটাও কিন্তু সহ্য করতে পারতো না ছোট দাদু। মোদ্দা কথা, উনি এমন ধরনের মানুষ ছিলেন, সব সময় কিন্তু নিরিবিলি থাকতে পছন্দ করতেন। কিন্তু এই যে তিনি পছন্দ করছেন না বাচ্চাদের চেঁচামেচি, সেই কারণে কিন্তু অনেকেই তাকে পছন্দ করতেন না। কারণ যে বাকি যে বৌমাগুলো ছিল, শ্বশুর মশাইকে ভালোবাসতেন ঠিক আছে, কিন্তু পেছনে একটু কথা বলতেন, রেগে যেতেন যে আমাদের ছেলে মেয়েদের খেলতে দেয় না। বৌমাদের কথা হলো, এমনকি পাড়া প্রতিবেশীদের কথা হলো, আপনার বয়স হয়েছে, আপনি টিভি দেখুন, একটু ঘুরে বেড়ান, ঘুমান, বাচ্চারা খেলাধুলা করছে, এই নিয়ে আপনার অত মাথা ব্যথা কিসের, আপনি অত রেগে যান কেন? প্রদীপ্তর যে ঠাকুরদারা, ওনারা কিন্তু বাংলাদেশের মানুষ, বহু বছর আগে ভারতে চলে এসেছে, কিন্তু আগে বাংলাদেশেই থাকতো। ওইখানে তাদের প্রচুর জমি জমা ছিল নিজস্ব, সেখানে কিন্তু ধান চাষ বা বিভিন্ন ধরনের যেসব ফসল চাষ করা হতো সেগুলো কিন্তু ছোট দাদু, ওর নিজের মেজো দাদু এবং বড় দাদু মিলে করত। যখন এই দেশে এসেছিল তখন কিন্তু ভেবেছিল যেহেতু এইখানে জমি জমা তেমন কেনা হয়নি, তাই কোনো চাষবাস করা হবে না, তাই আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে অশোকনগরের যে মার্কেট, সেখানে কিন্তু ওরা দোকান কেনে। বড় দাদু প্রথমে দোকানটা কেনে, একটা জামা কাপড়ের দোকান। সেই দোকানটা কিন্তু বর্তমানে নেই, কারণ নিজের মেজো দাদুও মারা গেছে, বড় দাদুও মারা গেছে। আর যে ঘটনাটা আপনাদের এখন শোনাচ্ছি, ছোট দাদুর ঘটনা, এটা কিন্তু প্রায় 15 বছর আগের ঘটনা, কারণ ওর দাদু প্রায় 15 বছর আগে মারা যায়। তারপর আস্তে আস্তে বড় ঠাকুরদা মারা যায়, তারপরে মেজো ঠাকুরদা, নিজের যে ঠাকুরদা, তিনি মারা যান। এরপর যখন বাংলাদেশ থেকে এসেছিল তখন কিন্তু বাজারে একটা দোকান কিনেছিল,
সেই দোকান বড় দাদুই চালাতেন। ছোট দাদু বললেন যে আমার পক্ষে এখন আর কোনো অন্য কিছু করা সম্ভব না, আমি চাষবাস করেছি, ওই সবই আমার জন্য ঠিক আছে। মেজো দাদুও নিজের একটা চায়ের দোকান বাজারে খুলে ফেলল। যথারীতি এইভাবেই চলল। কিন্তু ছোট দাদু কি করবে? তিনি কি করলেন, যেহেতু নিজের চাষ জমি তিনি কিনতে পারেননি, তাই তিনি ভাগ চাষি হয়ে চাষ করা শুরু করলেন। অর্থাৎ তার কথা অনুযায়ী চাষাবাদ ছাড়া তিনি আর কিছু করতে পারবেন না। এইভাবেই মোটামুটি করে চলছিল। কিন্তু যখন আস্তে আস্তে অনেক দিন বাড়তে লাগলো, তখন চাষের পরিমাণটা কমতে শুরু করলো। অর্থাৎ যে জমিগুলোতে তিনি চাষ করতেন ভাগ চাষি হয়ে, তারা নিজের মতো করে জমি চাষ করবে। তাই তিনি বাড়িতে বসে রইলেন, আর কোনো কাজ করা সম্ভব নয়। ইতিমধ্যে ওই ছোট দাদুর ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তারাও ইনকাম করা শুরু করেছে। আর তিনি ভাবলেন যে এখন আর কি করব, ছেলেমেয়েরা যখন ইনকাম করছে, কারণ ওনার মেয়েও কিন্তু একজন নার্স ছিলেন আর কি, চাকরি করতেন, সেই হিসাবেই বলছি। আর প্রদীপ্তর কিন্তু কোনো পিসিরা চাকরি বাকরি কিছু করতো না, সবই ঘরোয়া ছিল। আস্তে আস্তে বিয়ে হয়ে গেছে। শুধুমাত্র ছোট দাদুর যে মেয়ে, ওর যে পিসি, সে পিসি কিন্তু নার্সের চাকরি করতো। আমি করতো কথাটা কেন বলছি, কারণ নার্স দিদিও, ওই যে পিসিও কিন্তু বেঁচে নেই। এই যে মারা গেছে, এটা কিন্তু ছোট দাদুর মৃত্যুর সাথে রিলেটেড। যাই হোক, প্রদীপ্ত যখন হয়েছিল তখন থেকে কিন্তু ওর ছোট দিদাকে দেখতে পাইনি, কারণ তিনি মারা গেছিলেন। যখন প্রদীপ্তর যে পিসি, ওই ছোট দাদুর যে মেয়ে যে চাকরি করে, সে যখন অনেক ছোট ছিল, তখন কিন্তু ছোট দাদুর ওয়াইফ মারা গেছিলেন। অর্থাৎ ছোট থেকেই কিন্তু একা একাই বড় হয়েছে ওই পিসি। আর পিসি সব থেকে বেশি কাছের ছিল নিজের বাবার, কারণ মা নেই, বাবাই তাকে আগলে আগলে রেখেছে। ওই পিসি কিন্তু ওই বাড়ির সব থেকে ছোট মেয়ে ছিল। আর ছোট দাদুর আরও 2 ছেলে ছিল, তারা অনেকটা বড় বড়, প্রায় 8-9 বছর বড় বড় ছিল যখন তাদের মা মারা গেছিল। এটা কিন্তু বাংলাদেশে থাকাকালীনই মারা গেছিল আর কি ছোট দাদুর ওয়াইফ। যথারীতি এখানে আসে, ভারতে আসে বহু বছর আগে। তারপর এখানে এসে কিন্তু মোটামুটি ব্যবসা বাণিজ্য ভাগ চাষি হিসাবে ছোট দাদু কাজ করতো। এইভাবে মোটামুটি করে চলছিল। আস্তে আস্তে একটা ভালো জায়গায় চলে আসছিল, টাকা পয়সা ভালো ইনকাম হচ্ছিল, কারণ বাজারে তখনও কিন্তু তেমন কেউ দোকান টোকান দিয়ে পারেনি। একটা দোকানেরও দরকার, জামা কাপড়ের দরকার, সেইভাবে ভালোই রমরম করে ব্যবসা বাণিজ্য চলছিল। এইবার একটা কথা বলে রাখি, এই যে ছোট পিসি নার্সের চাকরি করত, এটা নিয়েও কিন্তু বাড়িতে একটু সমস্যা দেখা গিয়েছিল। কারণ বাড়ির লোক কেউই চায়নি যে ওদের বাড়ির মেয়ে বাইরে গিয়ে কাজ করুক এবং যেখানে নাইট ডিউটি থাকবে। কিন্তু এইখানে একমাত্র ছোট দাদুই কিন্তু তার মেয়েকে সাপোর্ট করেছিল। বাড়ির সবার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু ছোট দাদু বলেছিল যে না, আমার মেয়েকে আমি কষ্ট করে মানুষ করেছি, যেমন করেই করি না কেন ও কাজ করবে। ও যখন চাকরি করতে চায় তো অবশ্যই সে করবে। এই নিয়ে কিন্তু বাড়িতে অনেক মনোমালিন্য হয়েছিল। এবং এই সময় প্রদীপ্ত অনেক ছোট, ওর তাও মনে আছে বাড়িতে কিন্তু এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল। তারপরে আস্তে আস্তে যখন বড় হলো, এই নিয়ে অনেক কথাও হয়েছিল যে পরবর্তীকালে বাড়িতে হয় না কোনো কিছু নিয়ে যে আমাকে চাকরি করতে দেওয়া হয়নি, এই সমস্যা ছিল। তারপরে আস্তে আস্তে ও শুনেছে এই বিষয়ে আর কি। কিন্তু 15 বছর আগে ছোট দাদুই হঠাৎ করে স্ট্রোক করে। বড় দাদু রয়েছে, মেজো দাদু রয়েছে, কিন্তু ছোট দাদুই কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে। আর তিনি কিন্তু খুবই পরিমাণে অসুস্থ হয়ে যান, এতটাই অসুস্থ যে বিছানা ধরা হয়ে গিয়েছিল। তখন কিন্তু ওনার যে 2 ছেলে ছিল, তাদের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, আর তাদের ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল। আর সেই সময় কিন্তু বৌমারা বেশি একটা দেখেনি, এটা প্রদীপ্ত বলল যে তখন কিন্তু ওদের যে কাকিমারা বেশি কিন্তু তেমন একটা দেখেনি, দেখেছিল একমাত্র ওই পিসি। প্রায় 15 দিন ভোগার পরে ছোট দাদু মারা গিয়েছিল। এইবার ওই যে ছোট পিসিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল বাড়িতে, সেটা কিন্তু সবাই ভুলে গেছে। 2-3 বছর চাকরি করার পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে, কোনো সমস্যার নেই। এইবার যেহেতু ওদের জয়েন্ট ফ্যামিলি, আমি জয়েন্ট ফ্যামিলি কথাটা বলবো না, কারণ ওদের তোর খাওয়া দাওয়া একসাথে হয়, আলাদা আলাদা পরিবারে খায় আর কি। কিন্তু জয়েন্ট ফ্যামিলি বলাও যায়, কারণ একে অপরের বিপদে সবাই এগিয়ে আসে সমস্ত ক্ষেত্রেই। ভালো মন্দ রান্না হলে এই বাড়ি থেকে ওই বাড়ি দেওয়া হয়, এটা হয়। তো সেই সময় যখন ছোট দাদু মারা গিয়েছিলেন, তখন কিন্তু বাকিরা সবাই টাকা দিয়ে হেল্পও করেছিল, মোটামুটি যে যেরকম পারে সেভাবে করেছিল।
বৌমারা দেখেনি, কথাটা বলা ভুল, দেখেনি বলতে ওই যেহেতু একটু মলমূত্রের সমস্যা ছিল তাই তারা হাত লাগাতে চায়নি। অনেকেই থাকে না যে এমনি টাকা পয়সা দিয়ে হেল্প করব, কিন্তু আমি তোমার ওই সব পরিষ্কার করতে পারবো না। কিন্তু মেয়ে তো তার বাবাকে খুব ভালোবাসতো, আর মেয়ে আর বাবার সাথে অনেকটা অ্যাটাচমেন্ট ছিল প্রচুর পরিমাণে। যেহেতু ওই ছোট বেশি তার মাকে পায়নি, বাবাকেই তার সর্বস্ব মনে করতো, তাই কিন্তু একটা ভালো সম্পর্ক, খুব খুব একটা গভীর সম্পর্ক ছিল মেয়ে আর বাবার মধ্যে। তো যথারীতি তারপরে যখন মারা গেল 15 দিন পরে খুব কষ্ট পেয়েছিল ওই ছোট পিসি, আর বাড়ির লোকও সবাই এগিয়ে এসেছিল। আর সেই সময় কিন্তু ওরা একটা ডিসিশন নিল যে বাড়িতেই যেহেতু অনেকটা জায়গা রয়েছে, তাই বাড়িতেই ছোট দাদুকে পোড়ানো হবে এবং সেখানে পোড়ানোর পরে যে জায়গাটা আর কি থাকবে সেইখানে সমাধি করে রাখা হবে। তো সবাই রাজিও হয়ে গিয়েছিল। কিন্তু যখন ওই পঞ্জিকা দেখা হলো যে কতটা পরিমাণে দোষ পায়, এটা কিন্তু হিন্দু মতে হয় যে কতটা দোষ পেলো, কি হলো, এটা কিন্তু হয়ে থাকে। এইবার যখন দেখা হলো তখন দেখলো যে দাদু 4 পোয়া দোষ পেয়েছে। সেদিন কিন্তু বারের শনিবার ছিল, একটা বারের দোষ বলে নাকি কি একটা ব্যাপার থাকে, সেই দোষটা পেয়েছে। উপরন্তু আরও অনেক দোষ পেয়ে 4 পোয়া দোষ হয়েছে। এইবার প্রদীপ তো বলল, এটা অবশ্য আমিও জানি, যে 3 পোয়া 4 পোয়া দোষ কিন্তু তেমন সাধারণ কোনো ব্যাপার না, অনেকটা আত্মা মুক্তি পায় না, এরকম ব্যাপারটা শোনা যায় আর কি। তো সবাই তখন, বেশিরভাগ মানুষজন পাড়ার থেকেও অনেকজন বলেছিল, দেখো তোমাদের বাবা বা তোমাদের কাকা যেভাবে দোষ পেয়েছে, আমার মতে বাড়িতে রাখা তেমন একটা ঠিক হবে না, তোমরা শ্মশানে নিয়ে যাও। কিন্তু বাড়ির লোক শোনেনি। এইখানে কিন্তু বড় ভুলটা করে ফেলেছিল। ওরা বলেছিল যে না, আমরা যখন ডিসিশন নিয়েই নিয়েছি যে বাড়িতে পোড়ানো হবে আর এখানে সমাধি করে রাখা হবে, সেই ডিসিশনে আর কোনো নড়চড় হবে না। তাই কেউ আর কোনো মতে তাদের বোঝাতে পারেনি। তাই কিন্তু বাড়িতেই ওই দাদুকে পোড়ানো হয়েছিল এবং সেখানেই সমাধি করে রাখার ব্যবস্থা করা হলো। সমাধি তো আর সঙ্গে সঙ্গে হয় না, যেদিন মারা গিয়েছিল সেদিন উঁচু ঢিবি মতো করা হয়েছিল, তারপরে আর কি ওইখানে করা হবে আর কি। ভেবেছিল যে 14 দিনের যে কাজটা হয়, 10 দিনের যে শ্রাদ্ধের কাজটা, তারপরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ওটা হয়ে যাওয়ার পরে তারপরে সিমেন্ট বালি দিয়ে ওইখানে আর কি সমাধি করবে। যথারীতি শনিবার দিন মারা গেল, রাত্রেবেলায় ওখানে পোড়ানো হলো। তারপরে রবিবার দিন দ্বিতীয় দিন ধরা হয়। মেয়েদের কিন্তু 4 দিনে কাজ থাকে। এইবার যখন দ্বিতীয় দিন রাত্রেবেলায়, এদিকে তো খুবই খারাপ পরিস্থিতি ছোট পিসির, বুঝতেই পারছেন তার বাবা মারা গেছে, কতটা কাছের একজন মানুষ। ওই পিসি কিন্তু খুবই ভেঙে পড়েছে, আর সবাই তাকে খুব যেভাবে সহানুভূতি দেওয়া যায় আর কি সেভাবে দিচ্ছে, সবাই পাশে রয়েছে। যে ঘরে ছোট পিসি ঘুমাতো সেই ঘরে কিন্তু প্রদীপ্তর মা শুয়েছিল। বলেছিল যে খুব কষ্ট পাবে, একা একা থাকবে, তাই আমি ওর পাশে ঘুমাই। খাটে কিন্তু শোয়নি, কি একটা ব্যাপার আছে, নিচে ছালা পেতে ঘুমাতে হবে, তো সেইভাবে নিচে আর কি ছালা পেতে বিছানাপত্র করে সেখানে ঘুমিয়েছিল ওই ছোট পিসি, আর পাশে ঘুমিয়েছিল প্রদীপ্তর মা। কিন্তু রাত্রেবেলায় যখন প্রায় 2-3টে বাজে হঠাৎ করে চেঁচিয়ে উঠেছিল ছোট পিসি। কি ব্যাপার কেউ তো বুঝতে পারেনি। এদিকে ওই প্রদীপ্তর মাও খুব ভয় পেয়ে গেছে যে এইভাবে চেঁচিয়ে উঠলো কেন। কথা বলতে পারছে না ছোট পিসি, বসে পড়েছে। বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে মনা, ওই ছোট পিসির ডাকনাম কিন্তু মনা। তো বলছে মনা কি হয়েছে, চেঁচিয়ে উঠলি কেন? কিন্তু কোনো কথা বলতে পারছে না, চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই কোনো কিছু দেখে ভয় পেয়েছে। তখন ওই পিসি একটু ধাতস্থ হওয়ার পরে বলল যে বৌদি, বাবা এসেছিল। বলছে বাবা এসেছিল? কি বলছো তুমি? প্রথমে কিন্তু বিশ্বাস করেনি, কষ্ট লাগছিল প্রদীপ্তর মা, ভেবেছে হয়তো খুব কষ্ট পাচ্ছে ছোট পিসি, তাই হয়তো অনেকটা অন্যরকম ভাবছে বাবা এসেছিল কষ্ট পাচ্ছে, হয় না অনেকে থাকে যে বাবা মা আমার এখনও আছে, তো সেরকম কিছু ভেবেছে। বলছে কি বলছো, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, কষ্ট পেও না। বলছে না বৌদি, বাবা এসেছিল। বলছে কিছু বুঝতে পারছি না তোমার কথা। বলছে বাবা এসে আমার হাত ধরে টেনে বলছে মনা ওঠ, মনা আমি কোথাও যাইনি, তুই কষ্ট পাস না। বলছে কি বলছো? বলছে হ্যাঁ বিশ্বাস করো বৌদি, বাবা এসেছিল, এই মাত্রই এসেছিল, আর আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, আমি পুরো স্পষ্ট অনুভব করতে পেরেছি, আমার হাতে ঠেলা দিয়ে বাবা বলছে যে মনা আমি আছি, তুই কষ্ট পাস না। প্রদীপ্তর মা পুরো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই মতো কিন্তু ঘটনা ঘটে গেছে তখন। কারণ যেইভাবে ছোট পিসি বলছে, আর ছোট পিসি না খুব কম কথা বলা মানুষ, ছোটবেলা থেকে মাকে পায়নি তো,
বাবা কি আর মায়ের অভাব পুরোপুরি পূরণ করতে পারে? তাই সবসময় একটু মন মরা ভাবে থাকতো। আর ছোটবেলা থেকে জেদ ছিল যে নিজে চাকরি করবে, আর চাকরি করছেও। তখন প্রদীপ্তর মা কিন্তু একটু ভয় পেয়েছিল, কিন্তু তখনও তিনি ভাবছেন যে ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়তো না, এটা হবেও বা কী করে, হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু সেটা মুখে আর বলেনি। বলছে, মনা তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে জড়িয়ে ধরে শুচ্ছি। যথারীতি আবার ওইভাবে শুয়ে পড়ল, কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার চেঁচিয়ে উঠল ওই ছোট পিসি। আর তারপরে কি আর স্বাভাবিক থাকতে পারে প্রদীপ্তর মা? যথারীতি খুব ভয় পেয়েছে। তো বলছে, কি হয়েছে? বলছে, আবার বাবা এসেছে, বাবা এসে বলছে যে তুই ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, আমি পুরোপুরি তোর সাথে আছি। তখন আর প্রদীপ্তর মা থাকতে পারেনি। তখন বাইরে তো লাইট জ্বালানোই ছিল, ঘরে লাইটটা অফ ছিল। বাইরে গিয়ে বারান্দায় গিয়ে পাশে যে ঘরগুলো রয়েছে এই ঘরে গিয়ে সবাইকে নক করছে যে তোমরা ওঠো, এরকম এরকম করছে মনা। ওরা কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাই বলছে ও হয়তো কষ্ট পাচ্ছে, বাবাকে খুব ভালোবাসতো তো, তাই হয়তো মানসিক অসুস্থ হয়ে পড়েছে ও। কেউ কিন্তু ওই কথাটা বিশ্বাস করেনি। যথারীতি আবার শুয়ে পড়েছিল। কোনো ক্রমে ভোর হলো, সকালবেলা উঠলো, কাজকর্ম থাকে মোটামুটি। সকালবেলা সবাই যে ভাইয়েরা ছিল, ওর যে দুই দাদা ছিল, তারপরে মনা যে পিসি, সে পিসিও কিন্তু কাজকর্ম করে যথারীতি খাওয়া দাওয়া করে আবার নিজের ঘরে চলে এসেছিল। সবসময় মন মরা থাকছিল, বারবার করে সবাই এসে ফল কেটে দিয়ে যাচ্ছিল ওই পিসিকে, কিন্তু পিসি খেতে চাইছে না। বারবার করে কিন্তু বলেছিল, তোমরা বিশ্বাস করো কালকে রাত্রে এরকম হয়েছিল। সবাই বলছে, ওকে আশ্বাস দিচ্ছে, হ্যাঁ বাবা বিশ্বাস করেছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রদীপ্ত বলল, সেই সময় কিন্তু সবাই বারবার করে বলছিল যে ও মানসিক একটু অসুস্থ হয়ে পড়েছে, এগুলো কি বিশ্বাসযোগ্য নাকি, এগুলো বিশ্বাস করা যায়? এটা তেমন কোনো ব্যাপার না। কিন্তু সেদিন রাত্রেবেলা প্রদীপ্তর মা বলল যে কেউ একজন তার সাথে যাক, কারণ একা তিনি কোনো মতেই ওই পিসির সাথে ঘুমাতে পারবেন না। ওইভাবে যদি রাত্রেবেলা চেঁচিয়ে ওঠে, কোনো কিছু যদি নাও হয়, তবু কিন্তু একটু ভয় ভয় লাগে। তো উনি বলছে কেউ একজন আমার সাথে থাকুক আর কি। তো সেই সময় ওই প্রদীপ্তর যে বড় ঠাকুরদা ছিল, ওই দাদুর একজন মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছিল তখন, এই বাড়িতে যেহেতু একটা সমস্যা তাই এসেছে আর কি। তো তাকে বলা হলো তুই আয়। তো উনিও এসেছে, তিনজনে মিলে ঘুমাচ্ছে। রাত্রেবেলাও কিন্তু ওরকম চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে, যে বলছে বাবা বারবার করে আসছে, আমি আওয়াজ পাচ্ছি, আর তোমরা পুরোপুরি আমাকে ধরে শুয়ে আছো, সেই কারণে আমাকে বাবা ছুঁতে পারছে না। এটাই আর কি বাবা বারবার করে বলতে চাচ্ছে। আমি কিন্তু স্পষ্ট পুরো শুনতে পাচ্ছি যে তোকে আমি ছুঁতে পারছি না। আর আগের দিন রাত্রে যখন যখন ওই ঠেলা মেরেছে, এটা আর কি পিসি বলছে, তখন কিন্তু বড় বৌদি বলতে কিন্তু প্রদীপ্তর মা, ওই বাড়ি যেহেতু মেজো দাদুর বড় বৌমা, তাই বড় বৌদি বলেই ডাকে। তখন বলছি বড় বৌদি আমাকে কিন্তু ছুঁয়েছিল না, তাই বাবা আমাকে ছুঁতে পারছিল। আর আজকে বাবা স্পষ্ট বলছে যে তোকে সবাই ছুঁয়ে আছে, আমি তোকে ছুঁতে পারছি না। কি একটা বাজে পরিস্থিতি। সেই সময় কিন্তু দুজনই ঘুম থেকে উঠে গিয়েছিল। ওই যে প্রদীপ্তর মা আর প্রদীপ্তর যে পিসি ছিল, সে পিসি উঠে গিয়েছিল, আর ছোট পিসি তো উঠেই রয়েছে আর কি, বসে বসে বলছে আর কাঁদছে, খুব কষ্ট হচ্ছে তার বাবার জন্য। সেই দিন রাত্রে কিন্তু কোনো মতে কেটে গেল। এইবার মাঝখানে একটা কথা বলি, আগের দিন যখন খেতে দেওয়া হয়েছিল, ওই যে কি সকালবেলা করার পরে খেতে দেয় না, তো সেই খাবারটা কিন্তু শুধুমাত্র খেয়েছিল একটা কাক এসে ওই পিসিরি, মনা পিসিরি। বাকি যে দুই দাদা ছিল তাদের খাবার কিন্তু খায়নি, পুরো সেমভাবেই ধরা ছিল। আর তৃতীয় দিন যখন আবার খাবার দিল, সেম কিন্তু শুধুমাত্র পিসির খাবারটাই খেয়েছে, অন্য কোনো খাবার কিন্তু ওই কাকটা এসে খায়নি। তার পরের দিন যখন কাজ হলো, চতুর্থ দিন, মেয়েরা কাজ করবে, মেয়েরা বলতে ছোট পিসি একমাত্র রয়েছে, কাজটা যথারীতি করলো। আর সেই সময় বলল যে ওই কাজ হওয়া পর্যন্ত একটা কাক যে এসে বসেছিল, সেই কাকটাকে শত তাড়ানো সত্ত্বেও যায়নি। তাড়ানো বলতে বড়রা তো তাড়ায় না, ছোট বাচ্চা কাচ্চারা নিশ্চয়ই দৌড়ে যায়, কারণ বাড়িতে অনেক ছোট বাচ্চা কাচ্চা ছিল, তারা কিন্তু এরকম দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই কাকটা কোনো মতেই সরেনি। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা হয়েছে, ব্রাহ্মণ এসে কাজটা করিয়েছে মনা পিসিকে, ততক্ষণ কিন্তু ওই কাকটা ছিল। কাজ হয়ে গেছে, কাকটাকে দেখাই যায়নি। একটা অলৌকিক ঘটনা বললো, এটা সবাই, প্রদীপ্ত বলল যে সবাই দেখতে পেয়েছে, যে হঠাৎ করে চোখের নিমেষে পুরো কাকটা উধাও হয়ে গেছে, উড়ে চলে যায়নি, পুরো ভ্যানিশ হয়ে গেছে। এইভাবে মোটামুটি কিন্তু কাজটাকে কমপ্লিট করা হলো। কিন্তু এই যে রাত্রে পরপর দুদিন যা ঘটনা ঘটেছে মনা পিসির সাথে, সেই ঘটনা কি আর চাপা থাকে? নিশ্চয়ই বৌদিরা, মানে প্রদীপ্তর মা আর প্রদীপ্তর যে পিসি, তারা আলোচনা করেছে।
বাড়ির লোকের সাথে। আর যে কোনো একজনকে বললে, এইসব জিনিস যে কোনো একজনকে বললে কিন্তু সার্কুলার হয়ে যায়, সবাই জানতে পারে, পাড়ার সবাই জেনে যাবে। একটা জিনিস এরকমই হয়ে থাকে। তো পাড়ার সবাই কিন্তু জেনে গেল যে ওই ছোট পিসির সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে দুদিন ধরে। পাড়ায় অনেক বয়স্ক ঠাকুমারা থাকে না, ঠাকুমা দাদুরা থাকে। তো সেই দিন ঠাকুমা এসে বারবার করে বলে গেল যে দেখো, তোমাদের বারবার করে বলেছিলাম যে এই বাড়িতে তোমরা এইভাবে পুড়িও না, একটা এত বড় দোষ পেয়েছে, তোমরা এই জিনিসটা করো না। দেখেছো তো মনার সাথে কিন্তু খুব খারাপ কিছু ঘটবে, তোমরা একটা কাজ করো, আমি এরকম একটা কিছু জানি, একটু ঝাড়ফুঁক করে একটা কার বেঁধে দিচ্ছি, মানে কার দিয়ে দিচ্ছি, ওর হাতে বেঁধে দিও, না হলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হবে। কারণ যেহেতু ওই মনাকে ওর বাবা খুব ভালোবাসতো, খুবই খুবই পরিমাণে কাছের ছিল, তাই কোনো মতে কিন্তু ওর বাবা ওর টানটাকে মানে সরাতে পারছে না। কোনো মতে কিন্তু এই যে একটা ভালোবাসার সম্পর্ক ছিন্ন হচ্ছে না, যতই তিনি মারা যান না কেন, তার আত্মা কিন্তু এখান থেকে কোনো মতেই চলে যেতে পারবে না, একটা টান থেকে যাবে তার। তখন কিন্তু তার কথা অনুযায়ী একটা কার বেঁধে দেওয়া হয়েছিল, কারণ সবাই তো মনা পিসিকে ভালোবাসতো না, বাড়ির সব থেকে ছোট মেয়ে বলে কথা, তাই কারটা কিন্তু বেঁধে দিয়েছিল। আর এই কারটাকে বাঁধার পরে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, প্রদীপ তো বললো, তখন কিন্তু প্রদীপ তো ভালোই বড়, তখন প্রদীপ্তর বয়স ছিল কিন্তু 12 বছর। আর যেহেতু ওই বাড়ির ছোট মেয়ে ওই পিসি, তখন কিন্তু ওই পিসির তেমন একটা বয়স ছিল না, তখন ওই পিসির বয়স ছিল 28 বছর। কিন্তু কোনো কারণবশত পিসিকে কিন্তু বিয়ে দেওয়া যাচ্ছিল না। কারণ একটা কথা বলি, যেহেতু এটা অনেক বছর আগের ঘটনা, তখন কিন্তু একটা ব্যাপার ছিল যে নার্সে চাকরি করে নেব না, নাইট ডিউটি করবে, এরকম একটা সমস্যা নেওয়া যাবে না। আর এই ছোট পিসিকে, যেটা প্রদীপ তো বললো যে সবাই মনে করতো ছোট পিসিকে দেখতে খুবই খারাপ, গায়ের রং কালো, দেখতে ভালো না, কারণ আমাদের মধ্যে তো গায়ের রং কালো হলেই তো সবাই দেখতে খারাপ হয়, এটাই আর কি সবার কথা, এটাই আর কি আমাদের সমাজ ভেবে এসেছে। অবশ্য এখন দিন পাল্টেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে সমস্ত চিন্তাধারা, জানি না কতটা পরিবর্তন হয়েছে, আমি সঠিক বলছি কিনা, কিন্তু আশা করি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মানুষের মানসিকতার। কিন্তু তখন একটা মেয়ে নার্সে চাকরি করে, আবার তখন কালো, দেখতে খারাপ, তো সেই হিসাবে কিন্তু বিয়ে হচ্ছিল না। অনেকে দেখাশোনা করতে আসছিল, কিন্তু কোনো মতেই কিন্তু বিয়ে হচ্ছিল না, কারণ পছন্দ হচ্ছে, আবার বলে নার্সের চাকরিটা ছাড়তে হবে, আর এদিকে কোনো মতে কিন্তু চাকরি ছাড়বে না। আর এই নিয়ে কিন্তু ছোট দাদুর মধ্যে একটা চিন্তা ছিল যে কি করে মেয়েটাকে বিয়ে দেবে। আর সেই অবস্থায় মেয়েটাকে এইভাবে ফেলে রেখে তিনি মারা গেছেন। আর তিনি কিন্তু তার ছেলেদের ভালোবাসতেন, কিন্তু জানতেন যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে বৌমারা কোনো মতে আমার মেয়েকে অতটা পরিমাণে দেখে শুনে বিয়ে দেবে না, এটা কখনোই হয় না। যাই হোক, প্রদীপ তো তখন বলল ওই কার্ডটা ওই পিসির হাতে বেঁধে দেওয়ার পরে তারপরে কিন্তু তেমন কোনো সমস্যাই আর হয়নি, কোনো সমস্যাই হয়নি। কিন্তু বাড়িতে তারপরে সবাই কিন্তু খেয়াল করে দেখেছে চারিদিকে কিন্তু মোটামুটি ভালোই আওয়াজ টাওয়াজ হতো, যেটা আগে তেমন একটা কেউ লক্ষ্য করেনি। কিন্তু এই যে 2-3 দিন যে ঘটনা পিসির সাথে ঘটলো, তখন কিন্তু কোনো আওয়াজ হয়নি। কিন্তু যখন ওই পিসির হাতে কার্ডটা বেঁধে দেওয়া হলো, তারপর থেকে সেই রাত্রে থেকে কিন্তু চারিপাশে আওয়াজ সৃষ্টি হলো। প্রত্যেকটা মানুষ, বাড়িতে প্রত্যেকটা মানুষ অনুভব করেছে যে বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, এই পড়ছে, এই ঢিল ছোড়ার আওয়াজ প্রত্যেক মানুষ কিন্তু অনুভব করতে পেরেছে। আর তখন তারা বুঝতে পেরেছে যে ব্যাপারটা আসলে কি। নিশ্চয়ই আগে হাতে কার্ড বাঁধা ছিল না ওই পিসির, তাই তার কাছে শুধুমাত্র আসতে পারছিল, আর তেমন কোনো সমস্যা হচ্ছিল না, তাই তিনি রেগেও ছিলেন না। নিশ্চয়ই সেই আত্মা এখন রেগে গেছে। তাই যেহেতু তার মেয়ের কাছে আসতে পারছে না, মেয়েকে ছুতে পারছে না, কিছু বলতে পারছে না, তাই তার একটা বহিঃপ্রকাশ সে বাইরে থেকে করছে। এটা সবাই কিন্তু বুঝে গিয়েছিল, আর সবাই কিন্তু ভীষণ পরিমাণে ভয়ে ছিল সেই রাতটা যাওয়ার পর থেকে। যথারীতি পরের দিন এই নিয়ে কেউ আর কাউকে কিছু বলেনি, কাউকে কিছু বলতে পাড়ার লোকে কিন্তু বলা হয়নি, কারণ যেহেতু তারা বারবার করে বারণ করেছিল এখানে পোড়াতে, সেটা কিন্তু কেউ শোনেনি। তা সত্ত্বেও কিন্তু বাড়িতে পোড়ানো হয়েছিল। এখন যদি বলে যে বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটছে পুরো জায়গাটা জুড়ে, পুরো ঝড় বয়ে যাচ্ছে জায়গাটা জুড়ে, সেই কথা কি কেউ মেনে নেবে? বিশ্বাস তো করবেই, বরঞ্চ উল্টোপাল্টা বলা বলি করবে সবাই। ওদের বাড়িতে কেউ ঢুকতেই চাইবে না, তাই কিন্তু ওরা কাউকে কিছু বলেনি। মোটামুটি এইভাবেই কিন্তু ওই যে 13 দিনের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। 14 দিনের মোটামুটি কাজটাই, শ্রাদ্ধের যে কাজ সমস্ত কিছু কমপ্লিট হলো।
এই যে প্রায় আরও 8-9-10 দিন চলে গেল, এই সময় কিন্তু কোনো কিছু স্বাভাবিক ছিল না। এই সময় কিন্তু প্রত্যেক রাত্রে এরকম ঘটনা ঘটেছে। কোনোদিন শুনতে পেয়েছে যে দরজা জানলা দেওয়া থাকতো, তো জানলায় কেউ ঠকঠক করে আওয়াজ করছে, কেউ ঠকঠক করে আওয়াজ করে আবার চলে যাচ্ছে। সবাই কিন্তু ভয়ে ভয়ে ছিল, ভীষণ পরিমাণে ভয়ের একটা পরিস্থিতি। আর তারপরে যে কয়দিন ওই কাজ করেছে মনা পিসির ওই দাদারা, একদিনও কিন্তু খাবার খায়নি, পুরো খাবারটা ধরাই রয়ে গেছে, কোনো খাবারই কিন্তু খাওয়া হয়নি। তাই কেউ কিছু আর মনে করেনি, বুঝতেই পারছে আমাদের প্রতিহত রেগে আছে, তাই খাবারটা কেউ খাচ্ছে না। কোনো কুকুর এসে পর্যন্ত স্পর্শ করছে না, একটা সামান্য পিঁপড়ে পর্যন্ত আসছে না। কত একটা খারাপ পরিস্থিতি। যথারীতি কাজটা কমপ্লিট করা হলো এবং সবাই কিন্তু সেই সময় বাড়িতে একজনকে ডেকেছিল। থাকে না সবাই গুরু দাদু বলে, সবাই যাকে মানে আর কি ওখানকার মানুষজন, তাকে ডেকেছিল। আর তিনি কিন্তু প্রত্যেকের হাতে একটা মাদুলি দিয়ে গিয়েছিলেন, প্রত্যেকের হাতে। আর তিনিও বলে গিয়েছিলেন যে 4 পোয়া দোষ পেয়েছে, আপনারা কিন্তু কোনো মতেই বাড়িতে ওনাকে পুড়িয়ে একদম ঠিক করেননি। আপনারা যথারীতি গয়ায় গিয়ে ওনার নামে পিণ্ডদানের ব্যবস্থা করুন। ওরাও রাজি হয়ে গিয়েছিল, মনা পিসির দাদারা যে যাবে, সাথেও কিন্তু যে মনা পিসি যাবে, 3 জনে মিলে গিয়ে পিণ্ডদান করে আসবে। এটাই আর কি ডিসিশন নেওয়া হয়েছিল। ভেবেছিল যে ছুটি পেলে 10-15 দিন পরে, যেহেতু অনেকদিন ছুটি হয়ে গেছে, ওরাও তো চাকরি বাকরি করে, তো তারপরে যাবে 10-15 দিন পরে। কিন্তু তার আগে যদি যেত তাহলে হয়তো এত বড় একটা ঘটনা কোনো মতেই ঘটে যেত না। হাতে যখন তাবিজটা দেওয়া হলো, ওই যে দাদু এসে তাবিজটা বেঁধে দিয়েছিল, তখন কিন্তু কার্ডটাকে খুলে ফেলেছিল ওই পিসি। ভেবেছিল তাবিজ যখন হাতে একটা আছে তাহলে কার্ডটা দিয়ে আর কি করব। কিন্তু একটা কথা বলি, যেহেতু নার্সে চাকরি করতো ওই পিসি, তাই কিন্তু অনেক সময় অপারেশন থিয়েটারে পিসির যেতে হতো। পিসি যেখানে চাকরি করতো সেখানে বলা হয়েছিল কি একটা ভাইটাল অপারেশন, কোনো মতেই কোনো মেটাল নিয়ে কিন্তু সেখানে ঢোকা যাবে না। জানি না এটা হয় কিনা, আমি তো বলতে পারবো না নার্সের চাকরি ক্ষেত্রে এটা হয় কিনা, কিন্তু তখন পিসি বলেছিল যে আগেও কিন্তু অনেক অপারেশন থিয়েটারে ঢুকেছে, তখন কিন্তু এটা এরকম কিছু বলেনি। কিন্তু জানি না কেন ওই দিন কি একটা ভাইটাল অপারেশন ছিল, তাই সেই দিন মেটাল সব খুলে ওখানে ঢুকতে হয়েছিল। যথারীতি ঢুকেছিল, অপারেশন কমপ্লিট হয়েছিল, সাকসেসফুল হয়েছিল। তারপরে কিন্তু তাবিজটাকে আর পড়া হয়নি, যথারীতি বাড়ি এসেছে। যেহেতু বাড়িটা তো অনেক জায়গা জুড়ে, ওদের পাঁচিল দেওয়া, পাঁচিলের কিন্তু গেট দেওয়া রয়েছে, যে যে কেউ বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারবে এরকম কিন্তু না, একদমই কিন্তু এই ব্যাপারটা ছিল না। রাত হয়ে গিয়েছিল, সেদিন নাইট ডিউটি ছিল না, ডে ডিউটি ছিল। যথারীতি ডিউটিটা করে সে বাড়ি এসেছিল, কষ্ট হয়ে গেছিল খুব, প্রচুর পরিমাণে কাজ গেছে, তাই বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিল। সেই দিন রাত্রেবেলা যে কি ঘটেছিল এটা কিন্তু কেউই জানে না, প্রদীপ্ত বা কেউই বলতে পারবে না সেদিন রাত্রেবেলা কি হয়েছিল। এইটুকু জানে পিসি খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছে। কিন্তু সকালবেলা যখন ওঠে তখন পিসিকে, ওই যে বললাম না ওদের বাড়ি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, অনেকটা জায়গা জুড়ে, তখন কিন্তু পিসিকে ওই যে ওর দাদুর যেখানে সমাধি করা হয়েছে তার পাশে কিন্তু ওই পিসি পড়েছিল আর মারা গিয়েছিল। কি করে মারা গিয়েছিল কেউ জানে না, কোনো চিহ্ন কিন্তু কোথাও ছিল না যে কোনো আঘাত লেগেছে, কোনো সুইসাইড অ্যাটেম্পট বা এরকম কিছু, এটা কিন্তু মানে কিছুই ছিল না, কোনো আঘাতের চিহ্ন তার শরীরে নেই। ডাক্তার রিপোর্ট দেখে বলল, যেহেতু পোস্টমর্টম করা হয়েছিল, কারণ হঠাৎ করে একটা মানুষ এভাবে মারা গেছে, অনেক সমস্যা দেখা দিয়েছিল। কারণ সবাই তো দেখবে না যে এটা খুন বা কি সমস্যা, এটা দেখতেই হতো, কারণ একটা জলজ্যান্ত মেয়ে, একটা কম বয়সী মেয়ে এইভাবে মারা গেল, এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি। তো তারপরে জানা গেল যে পিসি হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু কিভাবে ওখানে গিয়েছিল, কেন সেই বাড়ির বাইরের পিছন দিকটায় যাবে, এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। যেহেতু বাথরুম সমস্ত কিছু বাড়ির মধ্যেই ছিল, বাড়ির পেছন দিকটায়, পেছনে বলতে অ্যাটাচ টাইপেরই ছিল। আর যেখানে সমাধিটা করা সেটা কিন্তু একটু বাড়ির পেছন দিকে, সেখানে তেমন বাড়িঘর ওইখানে নেই, একটু জঙ্গল মতো রয়েছে, সেখানেই করা হয়েছিল। ওইখানে কেন গেল সবাই তো বুঝতেই পেরেছে ব্যাপারটা কি। আর হাতে তখন দেখেছে তাবিজটা ছিল না, তারপরে পরে খোঁজাখুঁজির পরে দেখলো যে পিসির ব্যাগে তাবিজ রয়েছে। আর পরে জানাও গিয়েছিল, ফোন করেছিল তো ওখানে, তখন বলেছিল যেরকম অপারেশন ছিল তাবিজটাকে খুলতে হয়েছিল। তো এই আর কি ব্যাপার। তারপরে বাড়ির পরিস্থিতি বুঝতেই পারছেন, পুলিশ টুলিশও এসেছিল, কিন্তু যখন দেখলো যে হার্ট অ্যাটাকেই মারা গেছে, তেমন কোনো কিছু পাওয়া যায়নি, তখন তো আর কারোর বিরুদ্ধে কোনো কেস তো হওয়ার কথা নয়। তো সবাই পাড়ার লোকও ভেবেছিল যে এটাই ওর বাবাই ওকে নিয়ে গেল, তোমরা অনেক ভুল করে ফেললে। তো এটাই আর কি হয়েছিল। হয়তো আমার মতে প্রদীপ্ত যেটা বলল যে তার বাবা হয়তো তাকে মেরে ফেলেনি, এটা হয়তো কোনো মতেই সম্ভব নয়। হয়তো বাড়ির বাইরে কোনো মতে বেরিয়েছিল, কোনো একটা ব্যাপার তো হয়েছিল, আর হয়তো কোনো কিছু দেখেছিল এমন যেটা দেখা উচিত হয়নি বা যেটা আনএক্সপেক্টেড ছিল,
তাই দেখার পরে হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, নিতে পারেনি সেই ভয়টা, এটাই হয়তো হয়েছিল। কারণ তার গায়ে কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমার মতে পুরো এটাই হয়েছিল যে কোনো একটা কিছু দেখেছিল যার ফলে কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছিল। এই ঘটনা ঘটার পরে কিন্তু বহুদিন যাবৎ, প্রায় অন্তত 1-1.5 বছর যাবৎ কিন্তু ওদের বাড়িতে কোনো মানুষ ঢোকেনি, মানে পাড়ার কোনো প্রতিবেশী তার বাড়িতে কিন্তু আসেনি। তেমন একটা কথা বলতো না। প্রদীপ তো বলতো, তখন তো বুঝতাম আমি অনেক কিছু। পাড়ার লোক তেমন কথাও বলতো না, কেমন রেগে রেগে তাকাতো, মানে ওরাও হয়তো বোঝাতে চাইতো তোমরা ঠিক করুন এইভাবে বাড়িতে রেখে। রাখতেই পারে, বাড়িতে তো অনেকেই রাখে শুনেছি, কিন্তু 4 পোয়া দোষ পেয়েছে সেটা সত্ত্বেও বাড়িতে রাখা, শনিবার মারা গেছে, এটা হয়তো ঠিক হয়নি। তারপরে ওই যে পিসি মারা গেল, ওদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। ওরা বলল যে ওরা রাত্রে কখনো ভুলেও বাড়ির বাইরে নাকি পা রাখতো না। সবাই যে যার বাড়িতে নাকি দরজা মরজা বন্ধ করে, জানলা বন্ধ করে থাকতো, সবসময় ঠাকুরের নাম করত। সবাই ভয় পেত যে এই বাড়ি থেকে ওই বাড়ি কোনো দরকারে যাবে, যেত না। রাত্রেবেলা কোনো কাজ থাকলে সেটাও কখনো করতো না। আর মাঝখানে একটা কথা বলি, ওই যে বলেছিলাম না অশোকনগরের দোকান রয়েছে ওদের, সেই দোকানটা কিন্তু এখন বর্তমানে নেই, কারণ কিছু বছর আগে ওদের পুঁজির একটু সমস্যা ছিল। কারণ জামা কাপড়ের দোকান করতে গেলে কিন্তু প্রচুর পুঁজির দরকার হয় জানি, কারণ আমার নিজের মামার বাজারে দোকান আছে, জামা কাপড়ের দোকান, তো প্রচুর পরিমাণে পুঁজির দরকার হয়। সেটা হয়তো তখন সম্ভব ছিল না, তাই দোকানটাকে অন্য জায়গায় হ্যান্ড ওভার করে দিয়েছিল। আর যেহেতু দোকানটা সেলামি নিয়ে কি একটা ব্যাপার থাকে, নিতে হয়, কত লাখ টাকা দিয়ে যেন নিয়েছিল, সেই টাকাটা ওরা ফেরত পেয়ে গিয়েছিল। এখন অন্য কেউ দোকানটা চালায়, অন্য কারোর দোকান। তো এইভাবেই চলছিল ওদের বাড়িতে। তারপরে যখন ওরকম একটা ঘটনা ঘটে গেল, পিসির ওরকম ঘটনা ঘটে গেল, তখন কিন্তু একজন ভালো ব্রাহ্মণ, খুব ভালো জানে সমস্ত বিষয়ে, তাকে ডেকে কিন্তু বাড়িতে প্রচুর বড় করে যজ্ঞ করা হয়েছিল। প্রচুর বড় করে যজ্ঞ করে শান্তি যজ্ঞ করা হয়েছিল, যাতে কোনো দোষ না থাকে, বাস্তু দোষ বা কোনো দোষ যেন না থাকে, সেভাবেই পুজোটা করা হয়েছিল। তারপরে সব জায়গায় জল টল ছেটানোর পরে অনেক ব্যাপার ট্যাপার থাকে, হয়তো কোনো কিছু করেছিল। তারপরে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। আর ওই যে মনাপিসির যে ওই দাদারা গিয়ে কিন্তু মনাপিসির নামে আর ওই যে মনাপিসির বাবা ছোট দাদুর নামেও কিন্তু পিণ্ডদান করে এসেছিল। পিণ্ডদানে কি একটা ব্যাপার বলে, গয়া গিয়ে করে আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, সেটা করে এসেছিল। তারপরে তেমন কোনো সমস্যা হয়নি। সেই সমাধি কিন্তু এখনও আছে। সমাধি তো আর মানে কিছু করা হয়নি, ওটাকে পরবর্তীকালে ভালো করে সুন্দর করে ওই জায়গাটা ইট পাথর সিমেন্ট দিয়ে সুন্দরভাবে করা হয়েছিল। আর সেখানে নিয়মিত ওরা সন্ধ্যা প্রদীপ দেয়। তেমন কোনো সমস্যার একটুও কিছু হয়নি, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু প্রদীপ তো বললো যে ঘটনা সেই সময় ঘটে গিয়েছিল আমাদের সাথে, তখন আমরা ছোট ছিলাম। তাহলে বুঝতেই পারছো যে আমাদের মধ্যে কতটা ভয়ের সঞ্চার হয়েছিল। আমরা নিজেরাই বাড়ি থেকে বেরোতে পারতাম না, দিনের বেলা পর্যন্ত আমরা খেলাধুলা করতাম না, বিকেল বেলায় এমন একটা ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। তারপরে সমস্ত কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিতদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকে পাঠাতে পারেন। আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।